এবং যারা চোলাই মদ তৈরি করেন তারা ভালো করে জানেন যে যদি বিষক্রিয়া তারা বেশি ব্যবহার করেন তাহলে তো তাদের ব্যবসা উঠে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এটা একটা পরিকল্পিতভাবে আমার ধারণা হয়েছে এবং সেটা অলরেডি ইতিমধ্যেই যারা আমাদের সিআইডিরা তদন্ত করতে গিয়েছিলেন তারা তাদের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসছে যে এই যে চোলাই মদ তৈরি যারা করেন তারা একটা ব্যালেন্স রেখেই করেন, মারার জন্য করবেন না, চিরতরে ব্যবসা বন্ধ করার জন্য। তো এমন কি ঘটনা ঘটলো যে আজকে যে ব্যবসাটা পরশুদিন পর্যন্ত ঠিক ছিল সেই ব্যবসায় হঠাৎ এমন কি একটা বিষক্রিয়া ঘটলো যে বিষক্রিয়া গিয়ে এতগুলো মানুষ মারা গেল। অবশ্যই আমরা এই আলোচনাতেই আসবো, কিন্তু এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি আমাদের নিতেই হচ্ছে। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসি, দেখতে থাকুন তরল বিষ। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন পোস্টেরিটের বিশেষ অনুষ্ঠান তরল বিষ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ফিরে আসবো বিজয়বাবু আপনার কাছে। এই যে খুব স্বাভাবিকভাবে এই ঘটনার পরে আবগারি দপ্তরের দিকে একটা আঙুল উঠছে যে মানে সঠিক নজরদারির অভাব রয়েছে, কি কারণ? স্থানীয় থানার সহযোগিতার পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা রয়েছে নাকি লোকের মানে যে শূন্য পদ তা এখনো ভর্তি নেই, কি সমস্যাটা কোথায়? না, সমস্যাটা দুটো। একটা সমস্যা যে পুলিশের কাছ থেকে পুলিশের এখন আগের মতো কম ডিউটি নেই, পুলিশের এখন অনেক রকম ডিউটি। আজকে বিধায়ক, সাংসদ ইত্যাদিদের ভিআইপিদের সিকিউরিটির পরিমাণ বেড়ে গেছে, কিন্তু সবসময় পুলিশের কাছে সাহায্য চাইলে পাওয়া যায় না। কিন্তু যখন ওদের লোক থাকে ওরা দেয়, পুলিশ সাহায্য করে। কিন্তু কত হচ্ছে এক্সাইজের নিজস্ব লোক বলতে কম। আজকে যে এলাকায় আপনার ঘটেছে সেটাকে আমাদের আবগারির ভাষা বলে ডায়মন্ড হারবার সার্কেল। তার অফিসার ইনচার্জ একজন সাব ইন্সপেক্টর, তাকে দেখতে হয় 4টে থানা, ডায়মন্ড হারবার, কুলপি, উস্তি আর একটা আমরা কি থানা ভুলে গেছি, 4টে থানা দেখতে হয়। চিন্তা করুন, 4টে পুলিশ স্টেশন দেখতে হয়। তার লোক পাওয়ার হচ্ছে গিয়ে শুনলে অবাক হবেন, হি হিমসেলফ 1 ASI 5 কনস্টেবলস। আর রিক্রুটমেন্ট যেহেতু হয়নি তার কারণ আছে অবশ্যই। এই 5 জনের মধ্যে বেশিরভাগ কনস্টেবল অ্যাবভ 50 ইয়ার্স। কাজেই তাদের ইয়ং কনস্টেবলের মধ্যে সেই এনার্জিও নেই যে অত খাটবে খুববে। এই 5 জনের মধ্যে একজন ছুটিতে থাকে, নানা কারণ, কেউ কোর্টে যায় আলামত নিয়ে, বুঝতে পেরেছেন, নানা সবসময় যায়। আপনারা তো মূলত পুলিশের সাহায্যে কাজটা করে থাকেন? না, সবসময় জানো পুলিশের সাহায্য ছাড়াও কাজ হয়, যেখানে যে জায়গাগুলো লেস রিস্কি সেসব জায়গায় পুলিশের। এই অভিযোগটাকে কিভাবে দেখবেন যে পুলিশের সঙ্গে আঁতাতের মাধ্যমে এই চোলাইয়ের মদের আঁতাত? মিস্টার ঘোষ বলেছেন আঁতাত সব জায়গায় আছে, এগুলি অস্বীকার তো করা যাবে না, অস্বীকার করলে মিথ্যে কথা বলা যায়। আঁতাত আছে, কিন্তু আঁতাত এমন বৃহৎ আকারে নেই যে বিধানের আমলে এক্সাইজ রেভিনিউ ছিল বছরে 5 কোটি টাকা, সেটা আমাদের 2000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তার জন্য কিছু দাম বাড়ানোর, কিন্তু সেটা দিয়ে আপনাকে আগেই বলেছি বিচার হয় না। বিচার হয় কনজাম্পশন কত বাড়লো, কনজাম্পশন ওদের প্রচুর বেড়েছে। আঁতাত একটা আছে, কিন্তু কাজও করছে, কাজ করছে বলেই ধরা টলাও পড়ছে। কিন্তু এই যে বিষাক্ত যে ঘটনাটা আপনি বললেন, এইটা তো আপনার আমাদের চোখের সামনে মেশায়নি। না না, এটা মেশায়নি হয়তো, কিন্তু সমস্ত গ্রাম যখন জানে, সব সে উত্তর 24 পরগনার বড় বড় নিউ ব্যারাকপুরের জানিগুলোই হোক যে অমুক জায়গায় একটা চোলাই মদের ভাঁটি রয়েছে, সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব মিডিয়াকে ক্যামেরা নিয়ে গিয়ে তালকান্দা, বিলকান্দা, তালবান্দা, লেনিনগড় যান, সেখানকার জিওগ্রাফিটা দেখুন। সব লোল্যান্ড, শীতকালে জলের ভর্তি, তার মধ্যে ছোট ছোট দ্বীপের মধ্যে চোলাই করছে। আপনি পিচের রাস্তায় যখন গাড়িটা দাঁড় করিয়ে আমাদের লোকজন গেল, তারা শালতিতে করে ওই তাল গাছের যে নৌকাগুলো, শালতিতে করে শোঁ শোঁ করে পালিয়ে যাচ্ছে। আপনারা বলবেন কি? বলবেন যে এক্সাইজ পুলিশ ধরতে পারলো না। তা তো নয়, জিওগ্রাফিক্যাল ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এইসব জায়গায়। যেসব জায়গায় মেইনলি বড় বড় চোলাই হয়, পরিমাণ আপনি বড় রাস্তায় গাড়ি রাখতে পারবেন ডায়মন্ড হারবার রোডে, তারপর সেখান থেকে প্রচুর হেঁটে গিয়ে তারপর আপনি তাদের ধরবেন। আর আজকাল মোবাইলের যুগ, পুট করে খবরে যাচ্ছে, হ্যাঁ পালা, এক্সাইজ আসছে, পুলিশ আসছে, এগুলি আছে। আমাদের নামে যেরকম পুলিশ এক্সাইজের নামে অভিযোগ আছে, কিন্তু এগুলো আপনারা চিন্তা করুন, সবাই অসৎ নয়, বা যখন কাজ করতে যায় অনেকে সিনসিয়ারলি কাজ করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল অসুবিধাগুলি চিন্তা করুন। কাজেই এর থেকে উদ্ধার পেতে গেলে পর আমাকে প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করতে হবে। কি প্র্যাকটিক্যাল? এই যে দেশি মদের লাইসেন্স আরো বাড়ানোর কথা বলছি, সেই জায়গাটাই আসে। দেশি মদের দোকান বাড়ালে তো লাভ হবে না। আপনি এই যে যারা খেয়েছে, এই কথাটা বারবার উঠছে এখন, ওই জন্যই আপনার কাছে জানতে চাই। আমি বলছি দেশি মদের দোকান বাড়িয়ে যে আপনি স্বর্গ লাভ করবেন তা নয়। প্রথমে দেখতে হবে এই যে মদ খেয়ে মারা গেছে বা যারা মারা যায়নি, দে উইল কন্টিনিউ টু ড্রিঙ্ক দিস লিকার ইভেন আফটার দিস ইনসিডেন্ট। এই দুঃখজনক ঘটনার পরেও কিন্তু তারা খেতে থাকবে এই চোলাই মদ।
এবং জেনেও যে এতগুলি লোক মারা গেছে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে একটা ব্যাপার আছে যে তারা বাধ্য হয়ে এই মদ খাচ্ছে। কি বাধ্য হয়ে? না, দেশি মদ যে দাম আমাদের বিক্রি হয়, মিনিমাম যে দামে বিক্রি হয় সেই দামটা তারা অ্যাফোর্ড করতে পারে না। এখন বিলিতি মদের দাম গভর্নমেন্ট বাড়িয়েছে, এই ধরুন বামফ্রন্ট আসার পরে 2বার বেড়েছে। দেশি মদের দাম বাড়েনি, কিন্তু এটা ওদের রিচের মধ্যে নেই, ওদের রিচের মধ্যে নেই। এবং দিনান্তে শ্রমজীবীরা এটা খাবে, আনলে আগামীকাল অ্যাবসেন্ট হয়ে যাবে। ভাইটাল পয়েন্ট, দিনান্তে এরা খাবে। আপনাকে আমি বলি, আমি তখন বাঁকুড়া, অনেক 1973-তে আমি বাঁকুড়া পোস্টেড ছিলাম। কোতলপুরে একটা ছেলেকে ধরলাম, 14-15 বছর বয়স, মদ খাচ্ছিল, তৈরি বিক্রি করছিল না। আমি বলি, তুই কেন খাচ্ছিস? বলে, আমার বাবা নেই, আমাকে মাটি কেটে, তখন ওই মাটি কাটার কাজ সরকার থেকে দিচ্ছিল, মাটি কেটে সংসার চালাতে হয়। আমি যদি আজকের এটা না খাই, কালকে গায়ের ব্যথায় আর কাজে যেতে পারবো না, আমার ফ্যামিলি না খেয়ে থাকতে হবে। তাইলে এখন দেখতে হবে যে মদ সবাই যে ইচ্ছে করে খায় তা না, ফোর্স টু ড্রিঙ্ক আছে। কাজে আপনাকে আমি বলি, আমি একটা আজকে ফোন করে আমাদের দপ্তর থেকে হিসেবে এনেছি। আমাদের একটা জিনিস বলে দিই, এখানে মদের ইউপি নাম্বারটা যত বড় হবে তত সেটা উইক মদ। মদের ক্ষেত্রে মদের যে এককটা আর কি স্ট্রেংথে, ইউপি যখন বলি আমরা, যত সংখ্যাটা বড় হবে তত সেটা উইক, আর সংখ্যাটা যত কম হবে তত স্ট্রং। যেন বিলিতি মদ হচ্ছে 25 ডিগ্রি ইউপি, আর দেশি মদ আমাদের স্টেটে 4 রকম স্ট্রেংথে বিক্রি হয়, 50, 60, 70, 80। তেমন 80 হচ্ছে সবচেয়ে উইক মদ, বুঝতে পারছেন? আর দেশি মদের স্ট্রং হচ্ছে 50। আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব 50-এর এলাকা, হুগলি 50-এর এলাকা, ওদিকটা আসানসোল বেল্টটা 60। আপনাকে আমি বলছি, আসানসোলে যে কলিয়ারি এগুলো আছে আসানসোল বেল্টে, ওরা মাটির নিচে ঢুকবার আগে 1 বোতল মদ খেয়েই ঢুকবে, আদারওয়াইজ তারা কাজ করতে পারবে না। কাজে এই যে নেসেসিটিটা, এটা একটা মানে এই নেসেসিটিটা গরিবের যেরকম আছে, আর যারা ভালো মদ খায় তাদেরও আছে নেসেসিটি। কিন্তু যার পয়সা আছে সে ভালো টাকায়, যার পয়সা নেই সে ভালো। কাজে আমার কাছে এখানে অতীনবাবু সরকারি যারা ক্ষমতা আছেন তাদের একটু ভেবে দেখবেন যে এই মদের, দেশি মদের দামটা একটু কমানো যায় কিনা। কমিয়ে আর একটা সাজেশন আমার আছে, সেটা হচ্ছে যে এখন দেশি মদ তো বোতলে বিক্রি হয়, বোতলে বিক্রি হয়, সেটা থাকুক। বোতলে যখন বিক্রি হয় তখন তার মধ্যে এমআরপির মধ্যে কি কি থাকে? মদের দাম, সরকারের ডিউটি, সেল ট্যাক্স, বোতলের দাম, রিটেলারের প্রফিট, যে যারা তৈরি করেছে কোম্পানি তাদের প্রফিট, এতগুলি এলিমেন্টস নিয়ে তো একটা মদের দাম ঠিক হয়। আমি বলছি যে আমাদের যেন মাদার ডেয়ারির দুধ হয়, সেরকম দোকানে দোকানে স্টিলের ক্যান ফিট করে দিক, ওই অটো ফ্লো দিয়ে, যে ঠিক মেজার্ড কোয়ান্টিটি, স্মল মেজার্ড কোয়ান্টিটি বেরিয়ে আসবে। যদি আপনি সমাধান চান, মদ খাওয়া তো আপনি বন্ধ করতে পারবেন না, এটা যদি কেউ বলে আমি বলবো যে হি ইজ লিভিং ইন ফুলস প্যারাডাইস, মদ খাওয়া বন্ধ করতে পারবেন না। কিন্তু আমরা যখন সরকার পক্ষ শেষ হয় আর একটু বলে নি, তাহলে এখানে এই যে যারা এই মদ খায় তারা পাউচে খায়, আজকাল পাউচ হয়েছে, এখন তার বোতল সিস্টেম নেই, পাউচে। তাহলে পাউচের 100-200 মিলিলিটার ওইখান থেকে বেরিয়ে আসবে, এবং তার ফলে হচ্ছে কি, তাকে বোতলের দামটা দিতে হচ্ছে না, লেভেলের দাম দিতে হচ্ছে না, ক্যাপসুলের দাম দিতে হচ্ছে না, ফলে খানিকটা দাম, আরেকটা জিনিস দিতে হচ্ছে না, বটলিং চার্জটা দিতে হচ্ছে না, বোতল করতে যে খরচাটা হয়েছে সেটা দিতে হচ্ছে না, একটা মিনিমাম পয়সা লাগবে ওই অত বড় একটা ইসেতে। কাজেই এখন একটা আমি আপনাকে বলি, এখন একটা 50 ডিগ্রি মদের দাম হয়েছে, 50 ডিগ্রি মদের দাম হয়েছে 600 মিলিলিটার 51 টাকা। তাহলে আপনি 10-20 টাকা কমিয়ে ফেলতে পারেন এখানে, ফলে সেখানে দামটা কমলে হয়তো 30 টাকা যদি 600 মিলিলিটার হয়, তাহলে দেখুন পাউচ, আমি কালকেরই এরা ডিসকাশনে পাউচ নাকি 20 টাকা অব্দি বিক্রি হয়। এখানে কিন্তু দেশি মদের দামটা এক্ষেত্রে কমে যাচ্ছে উইদাউট রিডিউসিং গভর্নমেন্ট ডিউটি। গভর্নমেন্ট ডিউটি না কমেও কিন্তু এই মানে এই পরামর্শকে কিভাবে দেখছেন? উনি দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছেন, পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমি যেটা বলতে চাইছি, যেটা মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় বলেছেন এবং ঘটনা ঘটার পর বলেছেন, যে উনি সর্বদলীয় একটা কনসেনসাস চাইছেন, একটা আলোচনা সেই জন্য ডেকেছেন, যে এইটার বিরুদ্ধে আমাদের সার্বিকভাবে সবাইকে প্রচারে জানাতে হবে, মানুষকে সচেতন করতে হবে এবং বেশি সংখ্যক মানুষকে এই বিপদ থেকে মুক্ত করতে হবে। এর আগে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, যেমন 2009 সালে প্রায় এর অর্ধেক মানুষ মারা গিয়েছিলেন
তো মুখ্যমন্ত্রীর এই অ্যাটিটিউডটা, মানে মুখ্যমন্ত্রীর এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা অত্যন্ত পজিটিভ আমি মনে করছি, এবং এটাই অনেকটা সমস্যার সমাধানের রাস্তায় নিয়ে যাবে যদি রাজনৈতিক দলগুলো তার নিজস্ব রাজনীতি ছেড়ে দিয়ে সামাজিক এবং মানবিক ধর্ম পালন করার জন্য সবাই যদি একটা ফোরামে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে একটা প্রচার অভিযান তৈরি করতে পারে, এবং সেই প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা রোধ করতে পারি। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাইছি যে উনি যে প্রসঙ্গ বললেন, সেই প্রসঙ্গে আমি বলি যে গত সরকার সারা পশ্চিমবঙ্গের শহরগুলোতে অনশপ এবং গলিতে গলিতে আনাচে কানাচে বিলিতি মদের দোকান চালু করলেন। তাতে কি হচ্ছে, তাতে যেটা হলো যে শহর অঞ্চলের যুব সমাজ যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করা যায় প্রচারের মাধ্যমে, লোক লজ্জার ভয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, তাদের যে কজ অফ ড্রিঙ্কিং আর তার সাথে সাথে যারা মারা গেছে তাদের কজ অফ ড্রিঙ্কিং এক নয়। তাহলে একটা সরকার যখন তার দৃষ্টিভঙ্গিতে রেভিনিউ আর্নিং করুক এবং মানুষকে লিবারালাইজ করার জন্য যদি পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিতে পারে, কেন তাহলে দেশি মদের ক্ষেত্রে এই পরিকল্পনা যদি দীর্ঘদিনের বাস্তবিকতা করা যেত, তাহলে আজকে চোলাই মদের এই রমরমা বাজারটা তৈরি হতো না। আগের সরকার করেনি, আপনারা কি এই বিষয়ে কিছু পজিটিভ অ্যাকশন নেবেন? আজকে সর্বদলীয় আলোচনা রেখেছেন, সর্বদলীয় আলোচনা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল এটাকে কিভাবে মোকাবিলা করা যাবে তাদের মতামত দেবেন, সেইটাই সেই কনসেন্সাস নিয়েই সরকার এগোবে। রঞ্জিতবাবু, আপনার কাছে আসবো। আমি কিন্তু দোকান বাড়াবার কথা বলিনি। না, আমি কথা বলছি। অতুলবাবু যেটা বললেন যে এই ঘটনায় যে সর্বদলীয় বৈঠকের কথা ভাবা হয়েছে এবং জনসচেতনতা প্রসারে যেটা মুখ্যমন্ত্রী যে আবেদন রাখতে চলেছেন, ঠিক তার আগে পার্থবাবুর যে মন্তব্য গতকাল এবং আজকে, তারপরে এই সর্বদলীয় বৈঠক কতটা ফলপ্রসূ হবে বলে আপনারা মনে করছেন? প্রথমের বিষয়ে আমার যেটা বলার, আমি বিধানসভাতে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন খুব পজিটিভ বক্তব্য রেখেছেন। কারণ আমরা জানি যে আমরি যে ঘটনাটা ঘটে, এই ঘটনা নিয়ে অনেক প্রশ্ন যায় তার। আমরি ঘটনাতে কিন্তু সবাই একযোগে, আমি নিজেও সূর্যকান্ত মিশ্রের সঙ্গে হসপিটালে আমরিতে গিয়েছিলাম, ছিলাম ওই টিমে, তো সকলে একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে হাউ টু প্রিভেন্ট, হাউ টু ওভারকাম দ্য সিচুয়েশন, তারা দারুণভাবে মুভমেন্ট করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে প্রশংসিত হয়েছেন, বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র প্রশংসিত হয়েছেন যে সকলে একটা হাতে হাত একসঙ্গে। আমরা দেখেছি সেই ছবি, আমরা দেখেছি। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই বিষয়টা তিনি বিধানসভায় বিবৃতি দিচ্ছেন, কোনো ইন্ডিকেশন তিনি করেননি, কাউকে কোন রকম ভাবে তিনি দোষী করেননি। মাননীয় মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার পরে 10 মিনিট 15 মিনিট পরে, তারপরেই যদি আমি ধরি যে বিধানসভায় যিনি দলনেতা, মন্ত্রিসভার যিনি দলনেতা, পরিষদের মন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই বিষকাণ্ডে সিপিআইএম পার্টি যুক্ত আছে, আর বিভিন্ন কাগজেও বেরিয়ে আছে। আমি এটা মনে করি যে পার্থবাবু খুব প্রবীণ মানুষ, দীর্ঘদিন তিনি পরিষদের রাজনীতির সঙ্গে আছেন, কিন্তু এই ধরনের একটি মন্তব্য করার আগে যে গভীরতা, যে ধী শক্তির প্রশ্ন করে যদি আমি জানি, আমরা বুঝি, একটা দায়িত্ব নিয়ে তারকে এই ধরনের বক্তব্য, মুখ্যমন্ত্রী এক ধরনের কথা বলছেন আর তিনি এক ধরনের কথা বললেন, এই কথা বলা যদি আমরা বলতে চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিষদীয় মন্ত্রীর সমন্বয়ের অভাব রয়েছে, সমন্বয়ের অভাব যদি এবার তাৎক্ষণিক ধরনের নিশ্চয়ই এটা খুব আমার তো তাই তো মনে হচ্ছে। আগামী সোমবারের সর্বদলীয় বৈঠকে এখন আমরা আজকে বিধানসভায় পার্থবাবু যখন আসেন, আমরা বিধানসভা দীর্ঘক্ষণ ধরে আমরা এই বিষয়টা মাননীয় স্পিকারকে বলি, তাকে বিবৃতি দাবি করি, আমরা এটা বলি তিনি একটা উদ্যোগ করুন। মাননীয় স্পিকার একটা রুলিং দিয়ে বলেন যে বিষয়টা বিবেচনা করা হবে। তারপর আজকে যেহেতু শুক্রবার ছিল, আজকে একটা নামাজ আছে, তারপরে 12:15 বিধানসভা শেষ হয়। পরবর্তীকালে আমরা একটা ডিমান্ড করেছি। এখন একটা বিষয় হচ্ছে, আমি আপনাদের কাছে বলতে চাই, 2009 যে ঘটনা ঘটেছে, আরো অনেক ঘটনা ঘটেছে, আপনি কিছু বলেছেন, কোন জায়গায় তৎকালীন সরকার বা তাদের কোন দলনেতা বা কোন নেত্রী কখনো বলেনি যে আমাদের অপোজিশনটা বিষ মিশিয়েছে। কি ধরনের কথা এগুলি? এবং আমার অতীন বাবু যে কথাটা বলেছেন ঠিকই, যে আমরা যদি, আমি আগেই আমার বক্তব্য শুরুতে বলেছিলাম যে পিপুলকে কনসাস করতে গেলে আজকে সমস্ত মানুষকে দলমত নির্বিশেষে সরকার আইনগুলিকে প্রয়োগ করা যথারীতি তার, এই আপনাদেরও দায়িত্ব আছে, প্রচার মাধ্যম, সমস্ত ক্লাব, সমস্ত সংগঠনগুলি ঐক্যবদ্ধ মানুষকে এইখান থেকে সরিয়ে আনার চেষ্টা করতে, কিন্তু তা না করে পার্থবাবু যে কথা বলেছেন আমরা এটা তীব্র নিন্দা করেছি।
এবং এটা আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টান্ত করেছি, এবং এই বিষয়টা আজকে আমরা মাননীয় রাজ্যপালের কাছেও এই বিষয়টা জানিয়েছি। না, আপনারা তো জানিয়েছেন। আপনার কি মনে হয় এই ঘটনার পরে যখন সরকারের পক্ষ থেকে আবেদন করা হবে সহযোগিতার, আপনারা কি সহযোগিতা করবেন? এটা নিয়ে আমরা এখনো দলীয় স্তরে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা নিশ্চয় সহযোগিতা করব। তবে পার্থবাবুর এই বক্তব্য আমরা খুবই কন্ডেম করেছি। একটা বিষয় আমি জাস্ট উদাহরণ দিয়ে শেষ করব। ওই ওয়াজেদ আলীর একটি বক্তব্য দিয়ে বলবো, সেই ট্র্যাডিশন সুমনে চলছে। আমরা পড়েছি যখন হায়ার সেকেন্ডারিতে পড়ছিলাম। আমি শুধু একটা কথা বলি, এই ঘটনাগুলিতে টালা পাম্পে বিষ মিশিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যারা বিষ খেয়েছে তাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি